আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম দর্শক, আপনাদেরকে সেদিন সুপ্রিম কোর্ট বার নির্বাচনের খবরের কথা জানিয়ে বলেছিলাম যে ওই নির্বাচনে আওয়ামী লীগপন্থী প্রার্থীদের একাধারচে তাদের সবার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এবং যেটা বাংলাদেশে আইন কানুন, ওখানে কিন্তু আওয়ামী লীগের ম্যান্ডেট দিতে হয় না যে আওয়ামী লীগের সেক্রেটারি বা আওয়ামী লীগের প্রেসিডেন্ট কোনো মনোনয়নপত্র সাইন করে দেন জাতীয় নির্বাচনে যা হয় সেরকম ইলেকশনে, তা না। এটা জাস্ট একটা প্যানেল পরিচিত হয় যে এরা আওয়ামী লীগ পন্থী, এরা বিএনপি পন্থী। ফলে আইনের দিক থেকে এটা কখনোই গ্রহণযোগ্য ছিল না, একেবারেই গ্রহণযোগ্য ছিল না যে আপনার এই আওয়ামী লীগের লোকজনকে টোটালি নির্বাচন থেকে বাতিল করে দেয়া। সেই নির্বাচনে যা দাঁড়িয়েছে সেটার ফলাফলের মধ্যে পত্রপত্রিকার খবরে এসছে, আপনারা দেখেন। মাঝে বলে নেই, সেদিনের ওই আওয়ামী লীগের প্রার্থীদের বাতিল করার ফলে তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগের লোকজন একটা বড় ডেমনস্ট্রেশন করে। এবং বাংলাদেশে এখন যে বাস্তবতা, এই বাস্তবতার সাথে অনেকটা অস্বাভাবিক, মানে অনেকটা যায় না মনে হয় এই ধরনের। তারা বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান তো দিয়েছি, জয় বাংলা স্লোগান দিয়েছে, পাশাপাশি তারা শেখ হাসিনার নামে স্লোগান দিয়েছে, যেটা একটা ব্যতিক্রমী ঘটনা ঘটেছিল। ভোট হয়েছে, ভালো হয়েছে, যা ইচ্ছা তাই হয়েছে। একটা খবর আছে আমার সামনে, যেখানে ফটোকার্ড ছড়িয়েছে সমস্ত পত্রপত্রিকায়, অনেকগুলো পত্রপত্রিকায় ফটোকার্ড তুলে এনেছে। আমরা আর মামু রায়ের ঢাকা বার নির্বাচন ভোট পড়েছে মাত্র 34%, 66% আইনজীবী দেননি ভোট। আমি একজনের একটা ফেসবুক পোস্ট আপনাদেরকে পড়ে শোনাম। দেশের বৃহত্তর বার ঢাকা আইনজীবী সমিতির 26-27 কার্যকরী কমিটির নির্বাচনে 2 দিনব্যাপী ভোট গ্রহণে মোট ভোটারের 34%, মাত্র 34% আইনজীবী ভোট দিয়েছেন। ভোট দেওয়া থেকে বিরত থেকেছেন 66% ভোটারই। আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে 66% আইনজীবী প্রত্যাখ্যান করেছে। জাতীয় নির্বাচনে যা হয়েছে, 12 ফেব্রুয়ারি নির্বাচন একটু ডিফারেন্ট। 12 ফেব্রুয়ারি নির্বাচন ডিফারেন্ট, মাইনকা চিপায় পরে আওয়ামী লীগের লোকজনের ভোট দিতে হয়েছে, জামাত থেকে রক্ষার জন্য ভোট দিতে হয়েছে। ফলে নির্বাচনে আওয়ামী লীগ যে পরিমাণ ভোট কাস্ট হতো সেই পরিমাণ ভোট কাস্ট হয়নি। আর 24-এর নির্বাচন আপনারা জানেন, বিএনপি জামাত ছাড়া ভোট হওয়াতে কি হয়েছে। এই যে ঢাকা আইনজীবী সমিতি বা বারের নির্বাচন, এই নির্বাচন কি একটা সিগন্যাল না যে আওয়ামী লীগ ছাড়া, এখানে তো শুধু আওয়ামী লীগকে বাতিল করা হয়েছে, আওয়ামী লীগ ছাড়া যদি বাংলাদেশে নির্বাচন হয়, সেই বাংলাদেশের মানুষ গ্রহণ করে না। একটা নির্বাচনে 66% মানুষই ভোট দিল না, তাহলে সেটা কিসের ভোট? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমাদের সহ-আলোচক এবং আপনার দর্শকদের সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। মহাজ্ঞানী মহাজন যে পথে যে গড়ে গমন, সে পথেই তারা হবেন স্মরণীয়। তারা ফেল করলেও মহাজ্ঞানী, পাশ করলে তো হিসাবই নেই। তো যেটা বলতেছিলাম, যে আমি তো কখনো ভাবি নাই যে আওয়ামী লীগের এই পতন ঘটবে। আমি তো 4 তারিখেও বলেছি আওয়ামী লীগের পতন ঘটতেছে না, কিন্তু পতন ঘটে গেছে। আমি কিন্তু একজন আমার ওটাও লিখেছে যে আপনিও কিন্তু ভেবেছিলেন যে আওয়ামী লীগের পতন ঘটবে না, 4 তারিখের আপনার দেখেছি আমরা। আপনি কি মানে অনেকেই না আমার বলে যে 5 তারিখের পর কে কে আওয়ামী লীগের পক্ষে বলেছে হিসাব করে, ফরিদ ভাই ওর মধ্যে তো আপনার নাম দেখি না। আমি বললাম আমি তো 5 তারিখের পরে বলি না, তাই ওইখানে আমার নাম দেখেন নাই। 5 তারিখের আগে থেকে বললে হয়তো ওইখানে আমার তালিকায় থাকবে। রাগ করার কেস, তালিকায় না থাকলেই বা কি, আমার কাজ কি, আমি কি, আমাকে এখন যদি কেউ নাও মানে কিছু তো আর করার নাই। কারণ আমি তো মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে ক্ষমতায় দেখতে চাই না, দেখতে পারি না। একজন এই দেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ সেই চিন্তা করতে, যাই হোক আমাকে বলছে ওইটা যেমন ভুল হয়েছে, আপনি যে তৃণমূলকে নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আপনার ভুল হয়ে যাবে, যেতে পারে না। বলতে আমি তো হতে পারে, আমি তো আর আমার কাছে তো আর জিব্রাইল আসে না যে আমি হু হু বলে দিতে পারবো, বা আমি তো গণগণই। আপনি অনেকেই লিখতেছে যে 200 আসন পাওয়ার সম্ভাবনা, বিজেপি সরকার এলে কিরূপ প্রভাব হয়। বিজেপি সরকার এলে বাংলাদেশে বাংলাদেশের লাভ হবে। যিনি এই প্রশ্নটা করেছেন, আমি আপনাকে বলি, বিজেপি সরকার আসলে প্রথমে বাংলাদেশের যে তিস্তা চুক্তি সেটা আমরা ফেভারে থাকবে। এটা আমি যখন মমতা সরকার ক্ষমতায় আছে তখনই এটা বলেছি যে কোনোদিন যদি বিজেপি সরকার আসতো তাহলে বাংলাদেশের আমরা পানিটা পেতাম। কিন্তু কেন্দ্রীয় সরকার ছাড়লেও মমতা জি ছাড়েন না। কেন ছাড়েন না এটা তার ব্যাপার। একটা অদ্ভুত ব্যাপার কি জানেন, বাংলাদেশের মানুষ কিন্তু আবার, বাংলাদেশের মুসলমানেরা কিন্তু আবার চিঙ্কুমামেরা ওই মমতাজির পক্ষে। আমি বুঝে উঠতে পারি না। এরা বলে নারী নেতৃত্ব হারাম, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ। ওইখানে তো মমতাজি জয় বাংলা স্লোগান দেন। ওইখানে তো মমতা ব্যানার্জি একজন নারী,
ওইখানে তো মমতা ব্যানার্জি একজন সেকুলার রাজনীতিবিদ, তার পক্ষে কিভাবে থাকে আমি বুঝি না। মানে আমাদের দেশের না রাজনীতিবিদদের সাথে, আমাদের দেশের রাজনীতিবিদদের সাথে এই দেশের যে সমর্থক যারা, এরা বুঝি না কখনো স্ববিরোধী নাকি ইচ্ছা করে জামালপুরে পাগলা সাজে, বুঝতে পারি না আমি। মানে এদের কোনো কথা বুঝি না। এরা কি যেমন এই যে মনে করেন যে দেওবন্দ থেকে এই বাংলাদেশের মৌলবীদের স্বপ্নের মাদ্রাসা হইলো দেওবন্দ মাদ্রাসা, দেওবন্দ থেকে পড়ে আসে উত্তরপ্রদেশ থেকে, আই সেই বাংলাদেশে বলে সেকুলারিজম হারাম। অথচ দেওবন্দের যে প্রতিষ্ঠাতা তারা সেকুলারিজমের পক্ষে রাজনীতি করে, তারা স্পেশাল নামাজ পড়ে, হে আল্লাহ ভারতকে তুমি সেকুলার রাষ্ট্র রাখো। কিন্তু তাদের কাছ থেকে পাশ করে আইসা তাদের তালেব এলেমরা বাংলাদেশ এসে বলে সেকুলারিজম হারাম, গণতন্ত্র হারাম। আমরা দেখলাম জামাতের যে নেতা হুঙ্কার দিলেন, ওই যে জামাল বিরা পাগলা ডিমের হালি 3টায় বেজে 5টায় বেজবে না। হ্যাঁ, কে ভারতীয় মাল নয়? এমনকি বঙ্গবন্ধুর বাড়ি যে ভাঙে 32 নম্বর, সেখানে হিন্দি গান বাজায়। এমনকি তারা হিন্দি গান পাকিস্তানি শিল্পী আইনে বাংলাদেশে গাওয়ায় হিন্দি গান, কারণ হিন্দু গাইলে হিন্দু গান হয়ে যায়, এই জন্য পাকিস্তানি দেখা হয়। শুধু তাই কেন, আপনি গরুটাও তো ভারতের চুরি করা, চাল ভারতের, ডাল ভারতের, কচুর মুখী ভারতের, লতা ভারতের, ফুল ভারতের, ফেনসিডিল ভারতের। কি ভারতের না আপনি বলেন আমাকে? কি ভারতের না? সবই ভারতের। মানে অদ্ভুত ব্যাপার, যার খাই মানে গীত গাই, ভাত খাই ভাতারের, গীত গাই নাঙ্গের। মানে আমাদের নাং বলতে আবার মাইন্ড করেন না, মানে যার সাথে পরক্রিয়া করে তাকে বোঝানো হয় যে তার নাগরের কথা, মানে শুদ্ধ ভাষায় বলি, এটা আবার নাং বলে রাগ করবেন। আমাদের ভাষার মধ্যে কিরকম একটা মায়ের দেখেন, যদি বলি নাগর তাহলে খুব ভালো, কিন্তু নাগর মানেও তো লাং, লাঙের আধুনিক শব্দ তো নাগর। ঠিক আছে, এখানে নাগর তো আর প্রেমিকা না, আর প্রেমিকা তো আর স্বামী না। স্বামীর বাইরে যাকে মনে করে মনে চায় সেটাই তো হয়ে যায় নাগর, লাং, যাই হোক। তো এগুলো সবকিছু এমনকি আপনি একটা জিনিস খেয়াল করছেন, এই খাল খননও আসছে ভারত থেকে। এই খাল খনন, জিয়ার যে খাল খনন, এটা ভারতের সৃষ্টি, এটা ভারতের থেকে কপি করা। শুধু তাই না তো, এই এই বাংলাদেশের এখন যে সংসদীয় গণতন্ত্র, এটা কই থেকে আসছে? খালেদা জিয়া যে সংসদীয় গণতন্ত্র চাইলো 91, এটাও তো ভারতের কপি। কি ভারতের কপি না আমাকে বলেন যে এটা ভারতের কপি না? কোনটা কপি না? এমনকি স্বয়ং খালেদা জিয়াই তো ভারতের, স্বয়ং খালেদা জিয়াই তো ভারতের, তার জন্ম কোথায়? আল্লাহ বাঁচাইছে, শেখ হাসিনার জন্ম ভারতে হয়েছিল না। আমাদের দেশের মানুষ এত বোকা যে তারা ধর্মান্ধতায়, তারা ধর্মান্ধতায় এবং ভারত বিরোধিতায় তখন তারা উন্মাদ হয়ে যায়। আপনি অবাক হয়ে যাবেন কিছু কিছু চ্যানেল থেকে শুধু গালাগালি করার জন্য, মানে আমি সেখানে ইরানের, এই যে যেমন আপনার সাথে আমার তর্ক বিতর্ক আলোচনা হয় ইরান নিয়ে, কিন্তু আমরা কিন্তু কারো বিরোধিতা করি না। কোন চ্যানেল গুলো আমার ইরানের বিষয়ক যে বক্তব্য, তাদেরকে ডিলিট করতে বাধ্য করা হয়েছে, তাদেরকে গালিগালাজ করা হয়েছে, ফোন করা হয়েছে, অথচ সেগুলো মিলিয়নস অফ ভিউ। ঠিক আছে, মিলিয়নস ভিউয়ার্স, মানে দেড় দেড় মানে 1.5 মিলিয়নের উপরে, সেগুলো তাদের ডিলিট করতে বাধ্য করছে। এই 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 কয়েকদিন আগে, এই 1 মাসেই, বুঝতে পারছেন? আমার কিন্তু এই যে কিছুদিন যে আমি বাইরে আছি বহুবিধ কারণের কারণে, কিন্তু আমি ইদানিং আমি বহুবিধ কারণে আমি ইউটিউবে যাচ্ছি না, যদিও আশা করতেছি 1 তারিখ আগামীকাল থেকে আবার নিয়মিত হবো, দেখি কি হয়। তো আপনাকে যেটা বললাম যে আপনি ঠিকই বলছেন, হতন আলী আদেশের না, মানে ওই যে ঠিকই বলছেন, যখনই বলবে তিস্তা ব্যারেজে চায়না আসবে, তখন ভারত বলবে হতন আলী আদেশের না। হয় না, এটা তো হয় না। আচ্ছা, এটা তো একটা আত্মঘাতী সিদ্ধান্ত। আমাকে বলেন, উজানে হচ্ছে ভারত, আপনি এখানে বাদ দিলে আমাদের কি হয়? ওরা তো পানি দিবে না, আপনি বাদ দিলেই কি না দিলেই কি? ভাটিতে বাদ কে দেয়? উজানে দিলে না সমস্যা হয়, ভাটিতে বাদ দিলেই কি না দিলেই কি? আচ্ছা, ভাটিতে বাদ দিলেন, তাতে কি হবে? ভারতের পানি আপনি আটকাইতে পারবেন? পৃথিবীর কোন বাঁধ পানি আটকে, যে ওভারফ্লো হবে, কোন বাঁধে আপনি আটকাইতে পারবেন না। এইটুকু সেন্স তো, আমি সায়েন্সের ছাত্র না, কিন্তু এতটুকু বুঝি, যখন বৃষ্টি হবে পাহাড়ের পানি আপনি ঠেকাই দিতে পারবেন ঢল? আচ্ছা, কেমনে ঠেকাবেন? আচ্ছা, এদিকে ঠেকালেন, আসামের ঢল কেমনে ঠেকাবেন? এই যে মেঘালয় দিয়ে আসবে পানি, তারপর কুমিল্লার কোম্পানিগঞ্জ আছে, ঠিক আছে না, সিলেটের কোম্পানিগঞ্জ আছে, তারপরে ভোলা আছে, ওদিকে যে পানি করবো, ওইটা কেমনে আপনি ঠেকাবেন আমাকে বুঝাই বলেন? তিস্তা আপনি ঠেকাইলেন, ত্রিপুরার পানি আপনি কেমনে ঠেকাবেন? ওই পানি আপনি কি দিয়ে ঠেকাবেন আমাকে বলেন? ওই পাহাড়ে বাদ দিবেন আপনি সীমান্তে? বাদ দেওয়ার এই যে যে কাউন্টার পরিকল্পনা, সেটা হলো, যদি আমি তা না, কি করা যেতে পারে? তিস্তার পানি, মনে করেন ভারত আমাদের সাথে কথার কথা ধরে নিলাম,
তারা অনিচ্ছা মানে আমাদের ইচ্ছার বাইরে তারা পানি পাঠিয়ে দেয় না। আপনার সাথে একমত না, বিজেপি হচ্ছে ভারতের জামাত ইসলাম, এটা পুরাই হয় ফাইজলামি, না হয় আপনি জানেন না, অথবা আপনি ঘাউরামি করছেন। জামাতে ভারত বিজেপি কি ওই দেশের স্বাধীনতা বিরোধী ছিল? বিজেপি কি ওই দেশে বলে, সংসদে দাঁড়িয়ে বলে যে আমরা 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 মানবতা বা সকল আইন নিষিদ্ধ করে মনুর আইন চালাবো, বেদের আইন চালাবো? বলেন আপনি বিজেপিকে আর ইয়েকে একসাথে করেন কেন ভাই? ওইখানে জনগণ ভোট দিয়ে তাকে নির্বাচন ক্ষমতায় এনেছে তিনবার, এর আগেও ছিল 2বার। আর বাংলাদেশে জামাতে ইসলাম বাইপাস করে এইসব বিরোধী দলে জামাত ইসলামের সাথে সে তুলনা করেন কেন ভাই? এটার কি কথা বলেন? এটা এটা হইলো না তো। এই জামাত জনসভা করতে পারে নাকি? জামাতকে বলেন জনসভা করতে। বিজেপি তো জনসভা করে। বিজেপির সবচেয়ে কম ভোট হচ্ছে দক্ষিণ ভারতে, সেখান থেকে জনসভা করে। জামাতের সবচেয়ে বেশি ভোট সাতক্ষীরায়, জামাতের মুরদে, কোলায়, রাজশাহীতে জনসভা করতে বলেন। চিটাগাং তার সবচেয়ে বেশি। জামাতকে বলেন জনসভা করতে, তার মুরদ নাই, তাদের মেরুদণ্ড নাই। জামাত যে হারে ঠাডা বড় মিথ্যা কথা বলে সংসদে এবং সংসদের বাইরে, ভারতে এগুলো বললে তো তাদের এক একজনের 50 বছর করে জেল হবে, মামলা না শুধু জেল হবে। আপনি কেন বিজেপি আর আপনি বলেন বিজেপিকে আপনি ধর্মাশ্রয়ী দল বলতে পারেন, যে জামাতের মতো ধর্মাশ্রয়ী দল, এটা বলতে পারেন। জামাত আর বিএনপি এক না ভাই। বিজেপি হচ্ছে গণতান্ত্রিক দল, আর জামাত হচ্ছে অগণতান্ত্রিক দল, ফ্যাসিস্ট, আলট্রা ফ্যাসিস্ট দল। তারা গণতন্ত্র মানে না। আপনি একসাথে করেন কেন ভাই? বিজেপি গণতান্ত্রিক রাষ্ট্রে, ভারতের মতো একটা বৃহত্তর গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে বেশি ভোট পেয়ে এখন ক্ষমতায় তারা। আপনি বিজেপির সাথে জামাতের তুলনা করলে বললেন, এটা হলো না ভাই, এটা ঠিক না। অনেকেই দেখি বলে ফেলেন, কিন্তু একটু ভাববেন যে দুইটা এক না, এটা এক না। ভারত হিন্দু ধর্ম হইলেও সেখানে ধর্ম নিরপেক্ষতা, তাদের ধর্মের আদর্শই নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ। ভারতে একটা মানুষ নাস্তিক বলে সে ভোট চাইতে পারে। ভারতে রামের গালি দিয়ে ওইখানে এমপি হয়, মন্ত্রী হয়। ভারতে রামকে গালি দিয়ে, কৃষ্ণকে গালি দিয়ে, বেদ পুড়িয়ে, মনুসংহিতা পুড়িয়ে দিয়ে, মহাভারত পুড়িয়ে দিয়ে, এবং এখন 24 ঘন্টা গালি দিয়ে এমপি মন্ত্রী হয়। বাংলাদেশে কোনো মুসলমান কোরআন শরীফ পড়াইতে পারবে? বাংলাদেশে কোনো মুসলমান হাদিস পড়াইতে পারবে? বাংলাদেশের কোনো নেতা দাঁড়ায় বলতে পারবে যে আমি নাস্তিক? বাংলাদেশের কোন লোক এসে বলতে পারবে ইসলাম ধর্ম হচ্ছে ডেঙ্গু? বইলে জান থাকবে তার নেতৃত্বের কথা। আপনি কোন দেশের সাথে কি তুলনা করেন ভাই? বিজেপির সাথে তুলনা করেন। আপনি দিবেন বাংলাদেশে একটা লোক, ওই যে একজন লোক শুধু বলেছে যে নবীর লাশ 3 দিন ঘরের ভিতর ছিল, কবর দেয় না, মাইদুল নাকি কি নাম, তাকে জেলে তুলছেন। কিন্তু এটা তো হিস্টোরিক্যালি সত্য, ঐতিহাসিক ভাবে কি অত সত্য? নবীর লাশ 2.5 দিন 3 দিন ঘরে পড়েছিল, তখন তারা কে খলিফা হবে তা নিয়ে দ্বন্দ্ব হয়েছে। এই কথাটা বলার জন্য তো আপনি কয়দিন আগে এক লোকের জেলে তুললেন। এটা তো সত্য। তো কোন দেশ আমরা, কোন দেশের সাথে কোন দেশ আর কোন দলের সাথে কোন দল তুলনা করলেন ভাই আপনি? এটা তো হইলো না, মিললো না। ওই যে লোকটা বলছে, যে কালকেও দেখলাম উনি বলতেছে রাম বলতে পৃথিবীতে কিছু ছিল না, যে মহাভারত কি মনুসংহিতা মানুষের লেখা। বাংলাদেশে যদি বলে কোরআন মানুষের লেখা, তার অস্তিত্ব আপনি তার অস্তিত্ব রাখবেন? আপনি তো যাবেন তাকে খুন করতে, মৌলবীরা না। জামাত ইসলাম লাগবেন ওই থেকে কি বিজেপি কিছু বলতে? না, একটা মামলা হয় নাই। যে লোকটা বলেছে যে হিন্দু ধর্মকে ধ্বংস করে দিতে হবে, এলিমিনেট করতে হবে, বলেছে। বাংলাদেশে এই কথা কেউ বললে যে ইসলাম ধর্মকে এলিমিনেট করবে, ওই দেশ জান রাখবে, ওর পরিবার লোকিত হত্যা করবে, কার সাথে কি তুলনা করেন ভাই? বিজেপি তো তার নামে একটা মামলাও করে নাই। তো আপনি বিজেপি আর জামাত ইসলাম কখনোই এক করতে পারেন না। জামাতের বিরুদ্ধে 30 লক্ষ মানুষ হত্যার অভিযোগ প্রমাণিত, অগণিত নারী ধর্ষণের প্রমাণিত। আপনি সেই জামাত ইসলামের সাথে আপনি বিজেপির তুলনা? আর জামাত কোনোদিন পৃথিবীতে ক্ষমতায় আসতে পারবে বাংলাদেশে ভোট দিয়ে? চেষ্টা তো করেছে। চেষ্টা আমাদের ওয়াকার সাহেব, ওয়াকার ভাই আর ইউনুস কাকা মিলে বহু চেষ্টা করেছে, 18 মাস গবেষণা করেছে, জামাতকে আনতে পারে নাই। তারপরেও কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তারপরে তাকে আসতে হয়েছে বিরোধী দলে? ভারতে কি কংগ্রেস নিষিদ্ধ করেছে তারপরে বিজেপি ক্ষমতায় গেছে? ভারতে কি বামপন্থী পার্টি নিষিদ্ধ করে বিজেপি ক্ষমতায় গেছে? তাই বিজেপি আর জামাত আপনি কখনোই এক করতে পারেন না, কখনোই না। কেউ আবার বলে, একজন আছে তার নাম দিয়েছে আমি গার্বেজ মলম, সে আমাকে গালি দিয়েছে। এই যে বিজেপি তো একটা মৌলবাদী দল, বিজেপিও নাকি ফ্যাসিস্ট দল। ফ্যাসিস্ট দলের মানুষ ভোট দিল কেন? জামাত তো ক্ষমতা আসছে, তারা কেউ ভোট দেয় নাই। জামাতের আমিরকে বলেন আমার সাথে ইলেকশন করতে, ওর বাপের বাড়িতে। জামাতের জামাতের জামির আছে, তার মায়ের ভাতারের যে বাড়ি, যে এলাকা, ওইখানে আমার সাথে ইলেকশন করতে পারেন। জামানত খাই ফেলাম ওর আমি। এটা তো চ্যালেঞ্জ আগেও দিয়েছিলাম। আওয়ামী লীগ তো দূরের কথা, আমার সাথে ইলেকশন করতে বলেন। তো ওই বিজেপির সাথে আপনি জামাতের তুলনা করেন? ওয়াকারের কান্ধে সরে, সেনাবাহিনীর কান্ধে সরে ক্ষমতায় আসছে। বিজেপি ওই দেশের সেনাবাহিনী কান্দে ধরে ক্ষমতায় আসছে। কি এগুলো যে কথা আপনারা বলেন না, কির সাথে কি তুলনা করেন? বিরোধিতা করেন, ঠিক আছে, বিজেপি বিরোধিতা আপনি করতেই পারেন, আপনি যে কোনো দলের বিরোধিতা করতে পারেন, কিন্তু আপনি তো এটা বলতে পারেন না, এটা তো বলতে পারেন না বিজেপি আর জামাত। যাক, যে প্রসঙ্গে ছিলাম সেটাতে আসি। সেটা হলো যে ভারতের এই মুহূর্তে যদি কোনো কারণে
বিজেপি আসে, আসলেই মুসলমানেরও লাভ হবে ওইখানে, হিন্দুদের চাইতে, আবারও বলি আমি, হিন্দুদেরও লাভ হবে, কিন্তু হিন্দুদের চাইতে বেশি লাভ হবে মুসলমানের। আপনি এটা লিখে রাখেন, যদি আসে। আর বাংলাদেশেরও লাভ হবে যদি বিজেপি আসে। আসবে কিনা আমি জানি না এখনো, আমি জানি না। কারণ ওই যে ওনার কথাই ঠিক যে আমি নাকি এখনো ওই 35 বছরের বাম শাসন আর 15 বছরের দিদির শাসনের। ফরিদ ভাই একটা ইঙ্গিত দেই। জি বাংলাদেশের যে জামাতে ইসলামের কথা এতক্ষণ বলছিলেন, পশ্চিমবঙ্গে জামাতে ইসলামের কিছু ভক্ত আছে বা তাদেরকে অনুসরণ করে এমন কিছু মানুষ আছে বা কোনো ব্যক্তিরা আছেন, তারা নাকি তৃণমূলকে সমর্থন করে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ করবে কেন করবে না? ভারতে কি বললাম, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মুসলমান হচ্ছে তৃণমূলের, তারা তো জীবনও বিজেপির ভোট দিবে না। কি বলতেছি আপনার, সেই জন্যই তো বলতেছি যে তৃণমূলের এখনো সম্ভাবনা আছে। কারণ একটা মুসলমান ওই 30-35% যারা আছে, একটা ভোটও, মনে করেন এক জায়গায় একটা গ্রামে 1000 ভোটার মুসলমান, আরেকটা গ্রামে 1000 ভোটার হিন্দু, হিন্দু ভোট ভাগ হবে 200, 300, 500, 700 ভাগ হয়ে যাবে। কিন্তু যেখানে 1000 মুসলমান, মনে করেন বিজেপি প্রার্থী নীল, ভোট পাবে না, কোনো মুসলমান বিজেপির ভোট দিবে না। তো ওরা তো মুসলিম লীগ তো দিবেই না, প্রশ্নই আসে না। ওই সরি মানে ওই জামাত ইসলাম, তো ওই জামাত আর এই জামাত তো একই, তাদেরও তো প্রতিষ্ঠাতা মওদুদি, পাকিস্তানেরও তো জামাতের প্রতিষ্ঠাতা মওদুদি, বাংলাদেশেরও জামাতের নবী কে? জামাতের নবী তো আর আল্লাহ রসুল না, জামাতের নবী তো আর এই মোহাম্মদ না, জামাতের জামাতের নবী হচ্ছে মওদুদি। জামাতের সূরা নাজিল হয় আলাদা, জামাতের যা মওদুদি যা বলছে তাই তারা মানবে, তারা তো আর ইসলামের কথা মানে না। জামাত ইসলাম তো ইসলাম না, ওটা মওদুদির ইসলাম, ওটা জামাতেরই ইসলাম, ওটা জামাতেরই ইসলাম, ওটা ইসলামের ইসলাম না। তো তারা তো এক থাকবে, তারা কেন বিজেপির ভোট দিবে? আপনি বাংলাদেশের যারা জামাত ইসলাম, তাদের তো বিজেপির বিরোধিতা করাই মানের অঙ্গ। বিরোধিতা করবেই, এটা তো নতুন কিছু না। কারণ কেন তাকে পছন্দ করবে? তারা করতেই পারে না। যদিও তারা ওই তলে তলে পররাষ্ট্রনীতি মিল করার জন্য মাঝে মাঝে গোপনে দেখা করে আসে যায়, এটা আমরা জানি, সেটা আলাদা বিষয়। মুসলমানেরা, পশ্চিমবঙ্গের মুসলমানেরা তো সবচেয়ে কট্টর। যারা আমাদের 71 সালে মুক্তিযোদ্ধারা যখন ক্যাম্পে ট্রেনিং নিতে যাইতো, তাদেরকে সতর্ক থাকতে বলতো যে পশ্চিমবঙ্গের মুসলমান থেকে সতর্ক থাকবা, এরা হামলা করবে। আপনি আমাকে বলেন, পশ্চিমবঙ্গের কোন মুসলমানটা 1971 সালে আমাদের পক্ষে মিছিল করেছিল? কিন্তু শেখ হাসিনার পতনের পরে কিন্তু বামপন্থীরাও মিছিল করছে, মুসলমানরাও মিছিল করছে পশ্চিমবঙ্গে, আমরা জানি তারা কিন্তু মিছিল করেছে। তারা বাংলাদেশে শেখ হাসিনা কি কি করেছে এটার জন্য তারা খুবই সচেষ্ট, মানে সতর্ক, তারা একেবারে প্রতিবাদী। কিন্তু বাংলাদেশের জন্য হিন্দু মেরে ফেলা হয়েছে, এটা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে কোনোদিন মিছিল করে নাই। আর আওয়ামী লীগ যত মেরেছে এটা নিয়েও কোনোদিন তারা তখন মানবাধিকারের নিয়ে তারা কথা বলে নাই। কিন্তু এখানে জামাত পিটাইলে ওইখানে মিছিল হয়েছে। এখানে যদি আপনি জামাতকে কালকে আগামী, মনে করেন আওয়ামী লীগ তো পাওয়ার আসবে টুডে টুমরো, শেখ হাসিনা জীবিত থাকলেও আসবে, জয় আসবে, না হলে ক্ষমতায়, না হয় অন্য কেউ আসবে, আওয়ামী লীগ তো আসবেই পাওয়ারে। তখন যেদিন এই দিন জামাতিদের পেটানো হবে, দেখবেন পশ্চিমবঙ্গে মিছিল হবে, বিজেপি রাজ্য ক্ষমতায় থাকলেও হাই কমিশন দখল করতে যাবে এরা পশ্চিমবঙ্গে। আপনি নিশ্চিত থাকেন, নিশ্চিত থাকেন আপনি। এখানে একটা নেক্সাস আছে বাংলাদেশের জামাতের সাথে। পশ্চিমবঙ্গে যত অবৈধ মুসলমান আছে, অবৈধ বাংলাদেশী নাগরিক, তারা কাদের আন্ডারে থাকে? ওই দেশের মুসলমানের আন্ডারে তো থাকে। তারা কি গিয়ে বিজেপি পাড়ায় থাকে? যেন বিজেপি হিন্দু থাকে ওই পাড়ায় থাকে? তারা তো মুসলিম পাড়ায় আশ্রয় নিয়ে থাকে। তো তারা তারা কোন স্বার্থে দেয়? আমাকে দিবে আশ্রয় বলেন তো? আমিও তো বাংলাদেশি, আমাকে কোনো মুসলিম পাড়ায় জায়গা দিবে কিনা? মুফতি মাসুদ তো মুসলমান, তার মুফতি তারও তো জেলে ঢুকায় রাখছে, তার পক্ষে তো বলে না। কিন্তু বাংলা পশ্চিমবঙ্গে যদি একটা রোহিঙ্গা জেলে যাইতো, বাংলাদেশে কোনো মৌলবীর এইভাবে অবৈধভাবে তার কারণে তারা অ্যারেস্ট করতো, তখন দেখতেন পশ্চিমবঙ্গে বামেরা মিছিল করতো, তারপরে এই মুসলমানেরা মিছিল শুরু করে দিত। কিন্তু ধরেছে, ধরে নাই, দিবে না এরা জায়গা। যারা ভারত বিরোধী, যারা মুসলিম মৌলবাদী, তাদেরকে জায়গা দেবে। যারা যারা বামপন্থী কিন্তু ভারত বিরোধী, তাদের তারা আশ্রয় দিবে। আপনি আমাকে বলেন, বাংলাদেশের একটা প্রগ্রেসিভ মুসলমানকে পশ্চিমবঙ্গে যদি জায়গা দেয়, আমি হাতে চুরি পরে ঘুরবো। এখানে চুরি পরা মানে আমি কাউকে হেয় করি নাই। চুরি আমার মায়ে পরে, আমার বোনে পরে, আমার কন্যা পরে, আমার স্ত্রী পরে। এবং বাঙালি নারীর যখন চুরি পরে তাকে সুন্দর দেখা যায়, আমি মনে করি চুরি পরা দরকার। আপনি দেখেন এই দেশের বাঙালি, এই দেশের বাঙালি মৌলবী ফতোয়া দিয়েছে, শুনেছেন তো? শাড়ি মুসলমানের পোশাক হতে পারে। মুসলমানের পোশাক কি? দুম্বার চামড়া ভরে ঘুরবে? উটের চামড়া ভরে ঘুরবে? হ্যাঁ, এই দেশে কত বড় ইতর হইলে বলে যে শাড়ি মুসলমানের পোশাক হইতে পারে না।
এবং এর ব্যাপারে একটা একটা নারীবাদী মানুষ প্রতিবাদ করে না, কোনো রাজনীতিবিদ প্রতিবাদ করে না, কোনো বুদ্ধিজীবী কথা লেখে না, কোনো সুশীলের মুখ থেকে একটা কথা বলে না, কোনো লেখকের টাকা পারে না। মৌলবী আর দাঁড়িয়ালা টুপিয়ালা তারা যা বলে জি দেখবেই তারা ফরিদ ভাই, আমাদের সুবিধাবাদী বুদ্ধিজীবী আহ, ওনারা সুবিধা মতোই কথা বলেন, যেখানে ওনার সুবিধা হবে ম্যাক্সিমাম। আমি খুব একটা ব্যতিক্রম আমার কাছে খুব কম পেয়েছি, আমি খুব নগণ্য সংখ্যক পেয়েছি যারা আপনার কাছে উচিত কথা বলেন। ফরিদ আপনার ভাই, চ্যানেলের একটু অন্য প্রসঙ্গে একটু কথা বলি। এই পশ্চিমবঙ্গের ইলেকশনের বিষয়ে এই কথাটা, সেটা হচ্ছে বিজেপি, আমরা যেটা দেখছি মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং বুথ ফেরত জরিপ সবগুলো বলছে বিজেপি ক্ষমতায় আসছে। ধরুন আসছে, এসে গেল, ফরিদ ভাই যেটা বলছেন বারবার যে মুসলিমরা বিজেপিকে ভোট দিবে না, এটা তো স্বাভাবিকভাবে বিজেপি জানে, জানে, সত্য হলে অবশ্যই এটা বিজেপি জানে। অবশ্যই জানে। এখন যদি এটা সত্য হয় তাহলে কি দাঁড়ালো? বিজেপি ক্ষমতায় আসার পরে এই যে মুসলমানরা তাদের ভোট দিল না, তাদের নিরাপত্তা কি? আবার কোনো দাঙ্গা হাঙ্গামা শুরু হয় কিনা? আইন শৃঙ্খলার অবনতি ঘটে কিনা? ফরিদ ভাই, আপনি জি আপনি বলুন। তা হবে না, উল্টো আমি বলে দিই আপনাকে, বিজেপি ক্ষমতা এলে বরং মুসলমান দ্বারা হিন্দুরা নির্যাতিত হইতে পারে, এই সম্ভাবনা আছে। মুসলমান নির্যাতিত হবে না, লিখে রাখেন আমার এই কথা। আমি আপনার চ্যানেলের মাধ্যমে এটা বলে রাখলাম, বিজেপি পাওয়ার আসলে যদি আসে, বরং উল্টো তৃণমূলের লোক, সিপিআইএম এর লোক বিজেপির হিন্দুদের ধরে ধরে পিটাবে, মুসলমান সহ গিয়ে। আপনি দেখেছেন আজকে, আজকে দেখলাম একটা ভিডিও আসছে, সেখানে বলতেছে হিন্দু শ্মশান ঘাট বানাই ফেলবে হিন্দুদের মেরে। এবং দেখবেন এই মুসলমান নেতারা আরো বেশি বেশি চিল্লাবে, হুমকি দিবে আরো হিন্দুদের। হিন্দুরা বিজেপি ক্ষমতায় আসলে হিন্দুরা চাপে আরো বেশি করবে। দেখবেন ওই হুমানেরা তখন গালাগালি করবে, মমতা ব্যানার্জি লোক গালাগালি, বামপন্থীরা গালাগালি করবে, যেখানে মুসলিম অধ্যুষিত হিন্দুরা চলতে পারবে না। এটা আপনি লিখে রাখেন, আপনি লিখে রাখেন, মুসলিম অধ্যুষিত এলাকায় হিন্দুরা বিপদে পড়বে বিজেপি ক্ষমতায় আসলেও। আপনি এটা নিশ্চিত থাকেন, একেবারেই নিশ্চিত থাকেন। কারণ তারা তখন ইচ্ছা করে পায়ে পাড়া দেখায় যে ঝগড়া বিবাদ তারা শুরু করবে, যাতে সরকারকে অস্থিতিশীল করতে পারে। বরং আমি চিন্তিত, যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে সেইখানে বামপন্থীরা, তারপর তৃণমূলেরা হিন্দুদের, মানে বিজেপি সমর্থিত হিন্দুদের সাথে ইচ্ছা করে মারামারি করবে, অবনতি ঘটাবে রাজ্যের, এই চিন্তায় আছি। তবে আমি আমার খুব ভালো লাগলো, আমি প্রথম দিনই সন্দেহ ছিলাম যে প্রচুর মারামারি হবে, খুনোখুনি হবে, এখনো হয় নাই। মানে যা হয়েছে খুবই স্বাভাবিক, মানে অত্যন্ত স্বাভাবিক, হুমকি দামকে মুখে মুখে বলেছে। আপনি দেখেছেন যে তৃণমূলের নেতা বলে যে 4 তারিখের উপরে পুলিশকে ধরে এনে পিটাবে, এটা বলেছে, থানা জ্বালিয়ে দিবে বলেছে, তৃণমূলের নেতা বলেছে। আবার অভিষেক বলেছেন যে কারের জন্য কি বলেছেন, দেখে নিবেন, হ্যান করবেন, তিনি নিজে থাকবেন, হুমকি দিয়েছে, এগুলো আমরা দেখেছি। তো এগুলো সন্দেহজনক। আর ক্ষমতায় আসলেই বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসলেও সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাজ্য থাকবে বিজেপির জন্য পশ্চিমবঙ্গ। যে কোনো সময় সরকারকে বিপদে ফেলার জন্য। স্যার, ভাবির পোলা বলতে কাদেরকে বলেন? ওই যে বাংলাদেশে যারা জেনজি, বাংলাদেশে বাংলাদেশে যারা জুলাই সন্ত্রাসী পোলা পান, তাদের আমি বলি ভাবির পোলা। ওই যে 6 জন এমপি আছে, ওদের আমি বলি ভাবির পোলা। যারা জুলাই সন্ত্রাসী, আমার দৃষ্টিতে জুলাই আন্দোলনে যারা কাজ করেছে কম বয়সী, তাদেরকে আমি ভাবির পোলা বলি। যাই হোক, যেটা বলতেছিলাম, আপনার আপনার এই যে দাঙ্গা, যাই দাঙ্গা, এখানে একটা সম্ভাবনা থাকে, তবে বিজেপি ঝুঁকি নিবে না। পশ্চিমবঙ্গকে তারা দীর্ঘদিন, যদি তারা ক্ষমতা পায়, বিজেপি দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য তারা সর্বোচ্চ ছাড় দিবে মুসলমানদের। সেই দৃষ্টিতে বলছে মুসলমানের লাভ হবে। তারা চায় এটা আসামের মতো হবে না। আসামের রাজনীতি এক ধরনের, পশ্চিমবঙ্গের রাজনীতি এক ধরনের। কারণ পশ্চিমবঙ্গে বিজেপির সাথে কাউন্টার দেওয়ার জন্য বহু দল থাকবে, বহু ব্যক্তি থাকবে যারা তীব্র বিরোধিতা করবে বিজেপির। এটা নিউজ করতে হবে না, এটা সবাই অনুমান করতে পারে, যেটা আমাদের ভুইয়া সাহেব বলেছেন, এটা নিউজ করার কিছু না। শেখ হাসিনাকে হত্যা করার জন্য পরিকল্পনা করা হবে, এর জন্য নিউজের আমাদের দরকার না। আমরা জানি, সেখানেও চেষ্টা করে, এখানে কেন, পৃথিবীর যেই দেশেই যাবে শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা তারা করবে। কারণ এই মুহূর্তে যে শক্তি, তাকে তো 4 তারিখে হত্যা করার কথা ছিল, 4 তারিখে হত্যা করার কথা ছিল ভারতের প্রেসারে। অপ্রিয় হলেও সত্য, সত্য হলেও সত্য, এটাই সত্য। সেটা হলো ভারতের কারণে শেখ হাসিনার জীবন রক্ষা হয়েছে। তাকে নৃশংসভাবে হত্যা করার, তাদের 2 বোনকে নৃশংসভাবে হত্যা করার পরিকল্পনা ছিল সেনাবাহিনীর মাধ্যমে, জঙ্গিদের মাধ্যমে। কিন্তু সেটা ব্যর্থ হয়েছে ভারতের জন্য। ভারত তাকে এখান থেকে তুলে নিয়ে গেছে। যে কোনো মূল্যে শেখ হাসিনাকে তারা
মানে এইখানেও কিন্তু অনেকেই বলছেন না যে ভারত কেন একটু নীরব সেনাবাহিনীর ব্যাপারে, বাংলাদেশ সেনাবাহিনীর কথা বলে না। ওই যে একটু গিভ এন্ড টেক হয়েছে যে শেখ হাসিনাকে অন্তত জীবিত দাও, তা না হলে তোমাদের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এরাও চিন্তা করেছে শেখ হাসিনাকে যদি হত্যা করতো তাহলে কিন্তু ভারতের কাছ থেকে যে তেল কিন্তু পাওয়া যেত না, ভারত কিন্তু সোজা ব্লক করে দিত, একেবারে পুরা সীমান্ত সিল করে দিত, এতে সীমান্ত না খায় মারা দিত। তো সেনাবাহিনীও দেখলো যে ক্ষমতায় থাকতে পারবে না, ওয়াকার সাহেবের যতই চাপা মারুক টিকে থাকতে পারতো না, ইউনুস আসতে পারতো না। সেই জন্য তারা বিভিন্ন হয়তো এটা আমরা অনুমান, আমরা তো কেউ দেখি নাই, কিন্তু এটা তাদের মধ্যে আলোচনা হয়েছে দীর্ঘ সময়। তারপরে শেখ হাসিনাকে যেতে দিতে তারা বাধ্য হয়েছে। আপনি মনে করেন না যে বাংলাদেশের এই জঙ্গি বাহিনী, মোল্লার মিলিটারি আর ওয়াকা, এরা যে আপোষে মানে ইচ্ছা করে শেখ হাসিনাকে জীবিত জিতে দিচ্ছে তা না। ভারত তো বাংলাদেশের উপর সবসময় তাদের একটা চোখ এর উপর থাকেই সবসময়, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে। আর শেখ হাসিনা যেহেতু বন্ধু প্রতি রাষ্ট্র সেনানায়ক, তার প্রতি তো থাকবেই, তাকে জীবিত তারা নিয়ে চলে গেছে। আর যেটা আপনি বলেন ওইখানে তুরস্ক আর পাকিস্তানের নাম আসলেও আমি ভাসুরের নাম নিতে মানা, আমি আরো 2টা দেশের কথা বলতে চাই, টেকনিক্যাল কারণে এখানে বলতে পারবো না আপনার এখানে। আমি মনে করি আরো 2টা দেশ তাকে হত্যা করার জন্য তারা করতেছে শেখ হাসিনাকে। আপনারা অনুমান করে নিতে পারেন আমি কোন কোন দেশে, অলরেডি একটা দেশের নাম আপনারা অনুমান করতে পারতেছেন, আরেকটা হয়তো পারতেছেন না, কেউ কেউ 2টা দেশের অনুমান করে বলছেন। আরো 2টা দেশ জড়িত থাকতে পারে, কারণ নাম একজনের কাম আর একজনের হইতে পারে। শেখ হাসিনাকে হত্যা করার জন্য তো আপ্রাণ চেষ্টা করা হবে, সেই জন্য তো সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয়েছে। আর যেটা ভূঁইয়া সাহেব বললেন সফল হবে কিনা সেটা পরের প্রশ্ন, হতেও পারে তারা, কারণ তারা কি ভারতের সংসদে হামলা করে নাই, তারা কি ভারতের মুম্বাইয়ে হামলা করে নাই, হোটেল তাজে কি হামলা করে নাই, তারা কি ভারতের বিভিন্ন জায়গায় হামলা করে নাই, বিভিন্ন জায়গায় হামলা করেছে। সুতরাং ওইখানেও হতে পারে, কারণ ভারতে যদি কোনো কারণে শেখ হাসিনাকে সর্বোচ্চ চেষ্টা করবে হত্যা করার, সেই 2টি দেশ যে 2টি দেশের নাম এসেছে, যে 2টি দেশের নাম বলেন, এছাড়া আরো 2টি দেশ, এশিয়ারই আরেকটা আছে, আরেকটা এশিয়ার বাইরে, এই দেশগুলো চেষ্টা করবে তাকে যে কোনো মূল্যে হত্যা করার। কারণ ভারতে যদি শেখ হাসিনাকে হত্যা করতে পারে তাহলে পুরো দায়টা ভারতের উপর চাপিয়ে দেওয়া যাবে, যে ভারতের ভিতর থেকে ভারতই মেরেছে বলে ফেলবে, এই বাংলাদেশের সবাই বলবে। যে মনে করেন এই মুহূর্তে যদি কোনোভাবে শেখ হাসিনাকে গোয়েন্দারা, বিদেশি গোয়েন্দারা, তুরস্ক বলেন, পাকিস্তান বলেন, অন্য কোনো দেশ বা যে কেউ মেরে ফেলতে পারে, তার প্রতিপক্ষরা, তার শত্রুরা, তাহলে কিন্তু পুরো দায়টা ভারতের উপরে চলে যাবে, বলে এই যেটা ভারতই করছে, দেখবেন না, যারা মারবে তারাই রটাবে যেটা ভারত করে ফেলেছে। সুতরাং ভারত এখানে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করতেছে, এবং ভারত সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করে যাবে বলে আমার মনে হয়। আর তারপরেও যদি তারা মনে করে, ভারত যদি মনে করে তাকে নিরাপত্তা দিতে পারবে না, আমার ধারণা তখন ধরনের থেকে তারা রাশিয়াতে শিফট করে দিবে। যদি সে এই যে নিউজটা দিয়েছেন এটা যদি বেশি প্রেশার পড়ে ভারতের উপরে, তারা তখন এই নিরাপত্তা থেকে মানে বেশি ঝুঁকি হলে তারা অবশ্যই মস্কোতে পাঠিয়ে দেবে, এটাও আপনি নিশ্চিত থাকেন। তবে আমার ধারণা ভারত তাকে এখানেই রাখবে। আমার ধারণা ভারত শেখ হাসিনাকে 95% সম্ভাবনা যতদিন তিনি জীবিত আছেন ও বাংলাদেশে ফিরে আসার আগ পর্যন্ত তিনি তাকে, শেখ হাসিনাকে ভারত তাকে রক্ষা করবে, নিরাপত্তা দিবে। তার উপরে কয়েক রকম হামলা হতে পারে, প্রথমত জঙ্গিবাদী হামলা হতে পারে, দ্বিতীয়ত ভিন্ন দেশি গোয়েন্দা, খোদ ভারতের ভিতরে কিছু মানুষ আছে তারা তাকে হত্যা করতে চায়, বা ভারতের যত মৌলবী আছে, ভারতের যত মৌলবী শেখ হাসিনার নাম শুনতে পারে না, ভারতের যত কট্টর মুসলমান শেখ হাসিনার নাম শুনতে পারে না, কেউ না একজন। আসামে লক্ষ লক্ষ মুসলমান আছে, তারা শেখ হাসিনাকে হত্যা করতে চায়, তারা ভারতীয়, এমন না যে বাংলাদেশ থেকে মাইগ্রেট করে গেছে। আমি নিজের কানে এগুলো শুনেছি, শেখ হাসিনা তখন ক্ষমতায়, এটা আমি লিখেছিও ফেসবুকে আগে, এমন না যে এখন বলতেছি। শেখ হাসিনা ক্ষমতায়, তো আমার সাথে যারা গিয়েছেন তারা বিএনপি পন্থী মানুষ, মানে বিএনপি নেতা না, তারা বিএনপি সমর্থক, আসামের লোকের সাথে তাদের পরিচয় হয়ে গেছে। আমি ওখানে দাঁড়িয়ে আছি, আমাকে চিনতে পারে নাই, কারণ বুঝতে পারে না আমি চা খাচ্ছিলাম, চেন্নাইয়ের কথা বল, চা খাচ্ছি, তো আমাকে দেখে মনে করছে আমি তামিল, আমার তো এরকম কালা মানুষ, আমি ওরকম চেহারা, আমার তো এমনকি খোদ ইন্ডিয়ান ইমিগ্রেশনের মাঝে মাঝে ভুল করে ফেলে যে আমি বাংলাদেশিদের লাইনে কেন থাকি, এরকম হয়েছে কয়েকবার। যাই হোক, অন্য দেশে গেলে এটা ঘটছে, আমার মনে করছে যে মানে পাসপোর্ট দেখে গেলে আমি ইন্ডিয়ান মনে করতে। যাই হোক, তো ওই লোকটা হয়তো বুঝতে পারে না আমি ইন্ডিয়ান না, মানে আমি বাংলাদেশি না, বুঝতে পারে নাই যে আমি বাংলাদেশি, ও ভাবছে আমি ইন্ডিয়ানই। তো সেখানে কথা বলতেছে, কি বলতেছে জানেন, তোমরা শেখ হাসিনা মেরে ফেলতে পারো না। আমার পরিচিত তাদের, আমি তাদের সাথে এক হোটেলে আমরা থাকি পাশাপাশি, বলছে শেখ হাসিনা মেরে ফেলো না কেন। তখন আমি গেলাম, তখন আমি শুনতেছি কি বলে, যে আমার সাথে আছে সে তো চমকে গেছে, ফরিদ কি বলে, ফরিদ না জানি কি বলে। তাই তখন বলতেছে যে আরেকজন ছিল, কয় কেন মারবে, কয় সাইদিরে ফাঁসি দিছে, নিজামিরে ফাঁসি দিছে। আচ্ছা, আসামের লোক সাইদিরে ফাঁসি দিছে, নিজামিরে ফাঁসি দিছে, কাদের মূল্যে আসামের লোক কেমনে জানলো?
আসামের লোকের এত সিট লাগে কেন ভাই? তার মানে জঙ্গিবাদ, বাংলাদেশের জঙ্গিবাদ, জামাত যেগুলো বললেন একটু আগে, ওগুলো আসামেও আছে, ভারতেও আছে। ফরিদ ভাই, আসাম তো কাছে, এ শুধু জি এপার ওপার আসাম, তাই না? জি আমি জি যখন বিহারে গেলাম, বিহারের রাজধানী পাটনায়, জি তখন ওখানকার এক মৌলবী, মসজিদের ইমাম, অনেক বড় মসজিদ, আমরা ঘুরতে বের হলাম, হওয়ার পর ওনার সাথে মসজিদের কাছে ওখানে পরিচয় হয়। তো ওনার সাথে যে আলোচনায় দেখলাম যে ওরা চরম শেখ হাসিনা বিদ্বেষী, মানে জি শেখ হাসিনা দেশে চরম এমন চরম। কিভাবে যে তারা বলে না, কঠিন। তবে ওরা বাংলা বলে না, ওরা হিন্দিতে কথা বলে, এই বিহারের। বিহারে, হ্যাঁ। শুধু ওই জি, প্রচুর জায়গায় আমি আমি ভারতের যে সমস্ত জায়গায় গেছি, মুসলমানেরা শেখ হাসিনার নাম শুনতে পারে না। কারণ কি? কারণ এই মৌলবী মৌলবী, হ্যালো মৌলবী, সিন্ডিকেট, সব তো এক, দোকান তো একটাই, সব দোকান অফিস তো তাদের একটাই। এরা তখন শেখ হাসিনার বিরুদ্ধে হয়, কিন্তু এরা যে স্বাধীনতার বিরোধী ছিল এটা আর তারা মানতে রাজি না। তো এরা, এই জন্য তো বললাম যে আপনি শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করবে, এটা আমি যেগুলো বললাম এগুলো ভারত সরকারও জানে, এমন না যে আমি আমি জানি শুধু, তা তো না। কারণ আমি তো ইন্টেলিজেন্সের কেউ না, আমি যদি বুঝি, আমার মেধা আছে, তাহলে ভারতের বুদ্ধিজীবীরা জানে না, ভারতের গোয়েন্দারা জানে না? অবশ্যই জানে। তো এটা ঘটবে, শেখ হাসিনাকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবে, আবার আর তারা মারারও চেষ্টা করবে, তাকে হত্যা করার চেষ্টা করবে। কারণ এই মুহূর্তে কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে? শেখ হাসিনা। এটা তারা সবাই জানে। তবে কেউ যদি এটা করে ভুলেও, যে শেখ হাসিনাকে হত্যা করলেই বাংলাদেশে আওয়ামী লীগের ফেরা বন্ধ হয়ে যাবে, তারাও বোকার স্বর্গে বাস করতেছে। শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দেয় না মনে করেছিল যে আওয়ামী লীগ শেষ, আওয়ামী লীগ বলতে আর কিছু নাই, মুরদ ছাটার মুরদ থাকে, ইলেকশন দেখ না দেখি নৌকা মার্কার সাথে। ওই যে এত মুরদ যে ঢাকা বারে নির্বাচন করতে সাহস পায় না আওয়ামী লীগপন্থী লোকদের নিয়ে, কোলায় না মুরদে। শেখ হাসিনা তো দিল্লিতে, তার কোনোদিন আর আসতে পারবে না, ফ্যাসিস্ট। আচ্ছা মানলাম তোমার কথায় তিনি আর কোনোদিন আসবেন না, তো নৌকা মার্কা ব্যান করে দিছো কেন? আওয়ামী লীগ নিষিদ্ধ করছে কেন? বারে নির্বাচন করতে দাও না কেন? কারণ তোমরা জানো যে নির্বাচন করতে দিলেই মাঠে নামলে এদের সাথে আর খেলাধুলা করে পারবো না, জনগণ এখনো তাদের পক্ষে। যতই সাফা মারুক আওয়ামী লীগ, শেখ হাসিনা ফ্যাসিস্ট, ইলেকশন দিয়ে দেখো ফ্যাসিস্টকে আর আর্টিস্টকে বোঝা যাবে। ওই সিংহবামেরা খুব লাভ পারে, হাতির উপরে উঠলে মাহতুর অনেক বড় দেখা যায়, হাতির নিচে নাই আমার সাথে ফাইট করে দেখেন আপনি কতটুকু পারেন। আপনি তো হাতির সুর দিয়ে আমারে মারতেছেন, হাতির পা দিয়ে ঠেলা দিতেছেন, হাতির থেকে নেমে আমার সাথে দেখেন পারেন কিনা। ওরকম আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের মার্কা নির্বাচন করতে দিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধই থাকবো, শুধু স্বতন্ত্র ইলেকশন করতে দেয় আওয়ামী লীগের লোকদের। নৌকা মার্কা ইলেকশন করলে তো কালকে কালকে মনে করেন যে আগামীকাল মেয়ের 1 তারিখ, কালকে আপনি নির্বাচন দেন, মানে এমনি একটা নির্বাচন দেন যে আপনি নাম দেন যে এই লোকগুলোর মার্কা নৌকা, আর আপনারা যার যার মার্কা সিলেকশন, কোরআন শরীফ মার্কা নিয়ে খারান না, দেখি পাশ করতে পারেন কিনা। জামাতিদের বলেন, জামাতের বলেন যে তারা কোরআন শরীফ মার্কা ইলেকশন করবো, আর বিএনপির বলেন মসজিদ মার্কে, বাইতুল মুকাররম মসজিদ মার্কা ইলেকশন করবো, আর আওয়ামী লীগের নৌকা মার্কার সাথে আসতে বলেন, দেখি জামানো থাকে কিনা। চাপা বহুত মারা যায়, বারের নির্বাচন করার মুরদ নাই এই দেশের আওয়ামী লীগের সাথে। এরা বলে এত জনপ্রিয়, জামাত এত জনপ্রিয়, বিএনপি এত জনপ্রিয়, এখানে জনপ্রিয়র উপরে জনপ্রিয়, মানে এদের জনপ্রিয়তা এদের তেল ভাইসা যায়। এত মুরদ থাকে, বারে ইলেকশন করুক না আওয়ামী লীগের লোকের সাথে, দেখি পারে কিনা। কোনো তো নৌকা মার্কা নাই, জানে পারবে না। এই জন্য বলে যে আমার ভাবির পোলারা নাকি পিটিশন দিয়েছে, ভাবির পোলাদের পিটিশনে বারে আওয়ামী লীগ লোক নির্বাচন করতে করা যায়, মানে এরা কি সংবিধান, সুপ্রিম কোর্ট? মনে থাকে যেন আগামীতে শেখ ফরিদ এরকম পিটিশন দিবে যে জামাতারা কোনো ইলেকশন করতে পারবে না। শিখলাম ভাবির, আমিও শিখতেছি ভাবির পোলাদের কাছ থেকে, বুঝতে পারছেন? যেমন ভাবির পোলাদের কাছ থেকে নারীদের প্রাইভেট পার্টসের নাম আমি এখন হাদি বলি, ঠিক আছে, ওটার বলি না, ভালো হয়েছে। ওই নাম নিলে খারাপ শোনা যায় শুনতে, কিন্তু হাদি নামে মানুষ বুঝা যায় কি বলতে চায়। তো ভাবির পোলাদের কাছ থেকে যে শিখতেছি যে পিটিশন দিলেই বারে ইলেকশন করতে পারবে না আওয়ামী লীগ, পিটিশন দিব, আমি শেখ ফরিদ পিটিশন দিব যারা জাতীয় নির্বাচন করতে পারবে না। তখন যখন এটা মেনে নিবে, তখন বলবে গণতন্ত্র খত্রে মেয়ে, শেখ হাসিনার দালাল শেখ ফরিদের কথায় পারে আওয়ামী লীগ নির্বাচন করবে, বিএনপি আর জামাতকে নির্বাচন করতে দিল না। তখন যেন ওইগুলো বলে না। আমি শেখ ফরিদ বাংলাদেশে গিয়ে একদিন বলবো যে শেখ হাসিনার সমালোচনা করে ফেসিজম, আওয়ামী লীগের সমালোচনা করে ফেসিজম, এই কথা বলবো, তখন যেন কেউ সমালোচনা করেন না। কারণ এই দেশে কিন্তু ফ্রড মাজার বলেছে যে জামাতের সমালোচনা করে ফেসিজম, তাহলে তো আওয়ামী লীগের সমালোচনা ফ্যাসিজম এটা বললে আমার কোন কচুতে আপনারা পাগা লাগান, সেটাও একদিন আমি দেখবো। এটাও দুইখান কথা থাকবে। তো যেটা বললাম, যেটা আমরা মূল বিষয় ছিলাম, শেখ হাসিনাকে হত্যা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। এটার জন্য নিউজ দরকার নেই, এটা আমরা জানি চেষ্টা করা হচ্ছে, এটার জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে, ভয়াবহ রকম চেষ্টা করা হচ্ছে। যে 2 দেশের নাম আসছে, শুধু এই 2 দেশ না, আর আমিও যে 2 দেশের নাম অনুমান করতেছি, হয়তো তার অন্য দেশও করতে পারে, অস্বাভাবিক কিছু না, করতেই পারে। কিন্তু কারণ এটা করলেই ভারতের উপরে
গছায় দেওয়া যাবে এই নামটা। সুতরাং এটা চেষ্টা, তবে এটাও বলে দেয় যদি তা করেও যে উদ্দেশ্যে তারা করবে সে উদ্দেশ্য সফল হবে না। জয় কিন্তু জীবিত আছে, শেখ রেহানাও কিন্তু আছে, শেখ রেহানাও কিন্তু আছে। বাংলাদেশে জীবিত বঙ্গবন্ধুর চাইতে মৃত বঙ্গবন্ধু অনেক শক্তিশালী। তাদের পরিবারকেও যদি পুরো হত্যা করে ফেলে, তারপরেও বাংলাদেশে বঙ্গবন্ধুর নামের উপরে বাংলাদেশে মানুষ মানুষ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এটা নিশ্চিত থাকেন। আসবেই 2 দিন আগে আর 2 দিন পরে। জি, ধন্যবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন সংবিধান থেকে 7 মার্চের ভাষণ বাদ দিয়ে দেবেন। আমার শঙ্কা তিনি প্রকৃতপক্ষে জিয়র রহমানের প্রতিষ্ঠিত দলের প্রতিনিধি কি না। কারণ জিয়র রহমান 1972 সনে একটি জাতির জন্ম নামে একটি নিবন্ধ লিখেছিলেন দৈনিক বাংলায়। পরবর্তীতে সেই নিবন্ধটি সাপ্তাহিক বিচিত্রাতেও ছাপা হয়। সেখানে জিয়র রহমান লিখেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ এবং নির্দেশনা আমাদের কাছে গ্রিন সিগন্যাল হিসাবে পরিগণিত হলো। তখনই আমরা প্রস্তুতি নিলাম যে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে। পাকিস্তানিরা কিভাবে বঙ্গবন্ধু এবং বাংলাদেশের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করত, শোষণ এবং অন্যান্য নির্যাতন করত, সেই কাহিনীগুলো তিনি সেখানে উল্লেখ করেছেন। জিয়াউর রহমানের সেই লেখায় তিনি স্পষ্ট করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই নির্দেশকে গ্রিন সিগন্যাল হিসাবে গণ্য করে যুদ্ধের প্রস্তুতি নেন। বাস্তবত 7 মার্চই তো অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। সেখানেই তো বলা হয়েছিল যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। বঙ্গবন্ধু বলেছিলেন, আমি যদি হুকুম দেবার নাও পারি। অর্থাৎ তিনি সমস্ত সিদ্ধান্ত দিয়েছিলেন 7 মার্চে তার ঐতিহাসিক ভাষণে, যে ভাষণকে ইউনেস্কো তার মূল্যবান দলিল হিসাবে তালিকাভুক্ত করে রেখেছে। এই 7 মার্চের ভাষণ বাংলাদেশের বাঙালি জাতির সারা পৃথিবীতে যারা আছে কে না জানে। এমনকি জাতিসংঘের যে ইউনেস্কো, তারাও এই ভাষণকে বিশ্বের মূল্যবান দলিল হিসাবে গণ্য করেছে। জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান প্রধানমন্ত্রী, তার ক্যাবিনেটের সদস্য সালাউদ্দিন আহমেদ এই ভাষণকে মুছে ফেলতে চান। যে ভাষণের ভিত্তিতে তার প্রধানমন্ত্রীর পিতা মুক্তিযুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটা মুছে ফেলতে চান। এই ভাষণ তো তাদের কাছে অসহ্য যারা মুক্তিযুদ্ধ, মুক্তি সংগ্রাম এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়কে মেনে নিতে পারেনি। সালাউদ্দিন আহমেদ, আপনি কি তাদের প্রতিনিধিত্ব করছেন? এ প্রশ্ন তো সঙ্গত কারণেই আসতে পারে। 7 মার্চের ভাষণ কে না জানে, যে ভাষণ ছিল ইতিহাসে বাঙালি জাতির মুক্তির ম্যাগনা কার্টা, সেটাকে আপনি মুছে ফেলতে চান? আপনি বই ছাপাতে গিয়ে সেটাকে বাদ দিলে বাঙালির হৃদয় থেকে সেটাকে বাদ দেওয়া যাবে না, ইউনেস্কোর মূল্যবান দলিল থেকে বাদ দেওয়া যাবে না, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের দলিল থেকে বাদ দেওয়া যাবে না। যদি কোনো লক্ষ্য থাকে যে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতে চান, তাহলে কি পাকিস্তানের ইতিহাস লিখতে চান? সালাউদ্দিন আহমেদ সীমারেখা অতিক্রম করবেন না। পেটে ক্ষুধা, তেলের পাম্পে লম্বা লাইন, প্রতিদিন ব্যাংক থেকে লোন করে চলছে সরকার। এই অবস্থায় 35,000 কোটি টাকা ব্যয় করে 14টা বোয়িং বিমান কিংবা একের পর এক সামরিক সরঞ্জাম ক্রয়, ঠিক বুঝতে পারছি না কোন পথে আসলে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের অর্থনৈতিক টানাপোড়েনের ব্যাপারটা এখন ওপেন সিক্রেট, এটা নিয়ে লুকোচুরির কিছু নেই। আমি অনেকবার বলেছি, মিডিয়ায় আসছে এবং
গতকাল সংসদের অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তৃতায় বললেন যে তিনি যে সিটটাতে বসে আছেন সেটা খুব উত্তপ্ত আর কি, অনেক হিটেড সিট, এবং তিনি পপুলার কথা বলে, জনপ্রিয় কথা বলে হাততালি চান না। তিনি যেটা সত্যি, যেটা গুরুত্বপূর্ণ, দেশের জন্য ভালো, সেই কাজটা করতে চান। তার এই কথাটি যদি আমরা আমলে নেই এবং বাংলাদেশের দিকে যদি ফিরে তাকাই, তাহলে যেটা বলছিলাম যে অর্থনৈতিক দুরবস্থা দিয়েই শুরু করি, যে বাংলাদেশে তেল নিয়ে যে ইলাহি ঘটনাগুলো ঘটে গেল, এমন নয় যে বাংলাদেশে তেল ছিল না। একদিকে দেখা গেছে যে পেট্রোল অকটেন উপচে পড়ছে, সরকারি ডিপোতে রাখার জায়গা নেই। আরেকদিকে দেখা যাচ্ছে যে আমাদের তেলের পাম্পগুলোতে সারা দেশব্যাপী লম্বা লাইন, এমনকি 12 থেকে 14 ঘন্টা লাইনে থেকে 20 লিটার বা 1 ট্যাঙ্কি তেল পেয়েছে ড্রাইভাররা। স্পষ্টই বোঝা যায় যে তেলের যে ব্যবস্থাপনা, সেখানে সম্পূর্ণ অদক্ষতার পরিচয় দিয়েছে তারেক রহমানের সরকার। বলা যায় তারা ব্যর্থ হয়েছে। সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস অলরেডি উঠে গেছে। দ্রব্যমূল্যের দাম বেড়েছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, মূল্যস্ফীতি হচ্ছে। তো মানুষ ওভারঅল কিন্তু ভালো নেই। নতুন সরকারের কাছে তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলো অলরেডি চ্যালেঞ্জড হচ্ছে, প্রশ্নবিদ্ধ হচ্ছে। তো এরকম অবস্থায় বাংলাদেশের জন্য কি 14টা বোয়িং বিমান কেনা খুব জরুরি ছিল? কেন এই বিমানগুলো কিনতে হলো? আপনি না বলেছেন যে পপুলার ডিসিশন আপনি নেবেন না, আপনি রিয়েলিস্টিক ডিসিশন নিতে চান? তো বাংলাদেশ বিমানের যারা খোঁজ রাখেন, বাংলাদেশ বিমান বলা যায় এটাও প্রতিষ্ঠান হিসেবে একটা লোকসানি প্রতিষ্ঠান এবং চরম অব্যবস্থাপনা, চরম দুর্নীতিতে নিমজ্জিত একটা প্রতিষ্ঠান। এবং এই প্রতিষ্ঠানের আন্ডারে 14টা বোয়িং যোগ দিয়ে তারা কোথায় যাবে? আপনারা, আমি জানি না কতজন বাংলাদেশ বিমানের ইন্টারন্যাশনাল ফ্লাইটসে ট্রাভেল করেছেন। আমার সৌভাগ্য হয়েছিল একবার যে আমি মূল কানেক্টিং ফ্লাইট মিস করার ফলে আমাকে সেই থাই এয়ারলাইন্স থেকে একটা অল্টারনেট অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল, যে লন্ডন থেকে দুবাই, দুবাই থেকে ঢাকা। তো দুবাই থেকে ঢাকা আমাকে বাংলাদেশ বিমানের টিকিট দেওয়া হয়েছিল এবং আমাকে বিজনেস ক্লাস দেওয়া হয়েছিল। আমি জীবনে টুকটাক ট্রাভেল করেছি, কিন্তু প্রথম 2 লাইনকে বিজনেস ক্লাস বলে, এছাড়া আর কোনো ফ্যাসিলিটিস নাই, সেটা আমার জানা ছিল না। তো বাংলাদেশ বিমানের সেই যে আমি যে দূর অবস্থাটা দেখেছিলাম, আমার কাছে মনে হচ্ছে আকাশে মুড়ির টিন, গুলিস্তানে মুড়ির টিন। বাসে চড়ার অভিজ্ঞতা ছাত্র জীবনে ছিল, ঠিক সেই অবস্থা। এবং টয়লেটের অবস্থা নোংরা, তারপরে টাইম মেনটেন করে না। তো এরকম একটা এয়ারলাইন্স, যেটাকে ডেভেলপ করার কোনো চেষ্টা করা হচ্ছে না। বাংলাদেশে ঢাকায় যে টার্মিনাল 3 হয়েছে, সেটা উদ্বোধন করা হচ্ছে না। অথচ এই বাংলাদেশ যদি জিওগ্রাফিক্যালি চিন্তা করেন, আমরা যখন লন্ডন থেকে এই বা ইভেন অস্ট্রেলিয়ার থেকে যখন ব্যাংককে যাই, অনেক দেশে আমরা আশেপাশে যাই, আমরা কিন্তু বাংলাদেশের উপর দিয়ে যাই। তো বাংলাদেশে যদি একটা ভালো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থাকতো, তাহলে ন্যাচারালি সেখানে হয়তো দেখা যেত যে এই রিজিওনাল মেইন এয়ারপোর্টটা ঢাকায় হচ্ছে, এবং সেটা মাথায় রেখে টার্মিনাল 3 করা হলো। সেই টার্মিনাল 3 ডক্টর ইউনূস 2 বছরে কোনো কাজই অলমোস্ট করতে দেননি। তো একটা জিনিস আপনি গড়বেন, কিন্তু সেটাকে আপনি চালু করবেন না, অব্যবহৃত ফেলে রাখবেন, তো ন্যাচারালি সেটা নষ্ট হবে। তো এরকম একটা বিমান বহরে আপনি 14টা বোয়িং বিমান এমন সময় যোগ করলেন যখন আপনার নিজের খাওয়ার টাকা নাই। মানে আপনার খাওয়ার টাকা নাই, কিন্তু আপনি ঋণ করে ঘি খাবেন, এটা কেমন কথা? এখন আপনি বলবেন যে এটা তো এই সরকারের কিছু করার নাই, এটা ইউনূস নির্বাচনের আগে একটা বাণিজ্য চুক্তি করে গেছে, সেই বাণিজ্য চুক্তির আন্ডারে আপনি এটা কিনতে বাধ্য। সাংসদ রুমিন ফারহানা সংসদে বলেছেন যে এই বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত, কারণ এটার অনেক ফ্লজ আছে কিনা, এবং প্রয়োজনে এই বাণিজ্য চুক্তি কিন্তু বাতিল করা যায়। বিশ্বের অনেক দেশ আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করেছে, কিন্তু পরবর্তীতে তারা এই চুক্তিগুলো বাতিল করেছে, কারণ এই চুক্তিতে নিজের দেশের স্বার্থ সংরক্ষিত হয়নি। এই যে বাংলাদেশের সাথে যে বাণিজ্য চুক্তিটা হয়েছে, আমাদের ট্যারিফ দেওয়ার কথা ছিল 35%, সেখানে এই বাণিজ্য চুক্তির কারণে এখন আমরা ট্যারিফ দিব
4%, 1% কমেছে। কিন্তু এই 1% কমাতে গিয়ে আমরা এটাকে কি বাণিজ্য চুক্তি বলবো নাকি গোলামির চুক্তি বলবো, দাসত্বের চুক্তি বলবো? বাণিজ্য চুক্তি হবে, আমি $10 বিলিয়ন আমেরিকায় পাঠাই, আমেরিকা আমার দেশে $2 বিলিয়ন পাঠায়। তো আমেরিকা বলছে যে এই $8 বিলিয়ন বাণিজ্য ঘাটতি, তো তোমার আমেরিকার জিনিসপত্র বেশি বেশি নিতে হবে। ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল, কিন্তু আমি কোন জিনিসটা আমেরিকার থেকে নেব যেটা আমার পর্তায় পোষাবে, কিন্তু সেইটা না। তা বাণিজ্যের বাইরে এটা কিরকম বাণিজ্য চুক্তি যে আমি কোন দেশ থেকে তেল কিনবো, আমি কোন দেশ থেকে অস্ত্র কিনবো, এটাও আমার আমেরিকা বলে দেবে, এটাও আমেরিকার কাছ থেকে আমার অনুমতি নিতে হবে। এটা আবার কি ধরনের বাণিজ্য চুক্তি? বাণিজ্য চুক্তি হয়েছে, আমি মানলাম যে ফাইন, কিন্তু এই শর্ত দিয়ে আপনি এত হাত পা বেঁধে দিয়েছেন বাংলাদেশের যে একটা স্বাধীন দেশ, সার্বভৌম দেশ, তার সিদ্ধান্ত গ্রহণটাকে আপনি শর্তযুক্ত করে দিচ্ছেন। সে নিজের সিদ্ধান্ত নিতে পারছে না। বাংলাদেশের কাস্টমসে কোন মাল উঠানামা করবে, টোটাল ডেটাটা আমেরিকার হাতে তুলে দিতে হবে। আমেরিকার তৈরি প্রোডাক্ট, সেটা বাংলাদেশে এসে আপনি কিন্তু কোয়ালিটি চেক করতে পারবেন না। বা আমেরিকায় তৈরি একটা ওষুধ বাংলাদেশে সরাসরি ঢুকে যাবে। বাংলাদেশের যে ওষুধ নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে তারা কিন্তু এই আমেরিকান ওষুধ বলে ওটাকে আর কোনো রকমের ইন্সপেকশন টেস্ট কিছু করতে পারবে না। তো এইটা কিরকম কথা? বাংলাদেশের একটা স্বাধীন সার্বভৌম দেশ। ইউনূস নয় একটা পুতুল ছিল আমেরিকার, কিন্তু বর্তমানে তো তারা দাবি করে তারা একটা নির্বাচিত সংসদ। তাহলে নির্বাচিত সংসদ সদস্য হয়ে এই গোলামী চুক্তি মেনে এই প্রতিকূল অর্থনৈতিক অবস্থার মধ্যে সম্পূর্ণ অপ্রয়োজনীয় এই 14টা বোয়িং কেনা হলো $35,000 বিনিময়ে। এর আগের সরকার কিন্তু এয়ারবাস কেনার জন্য একটা কমিটমেন্ট করে গিয়েছিল ফ্রান্স সরকারের সাথে। এখন এই ফ্রান্স, ইউকে এরাও কিন্তু এই এয়ারবাস কেনার জন্য একটা প্রেসার ক্রিয়েট করছে, এবং এটা যদি না কেনে বাংলাদেশ, তখন তারাও বাংলাদেশের উপরে ট্যারিফ আরোপ করবে। অর্থাৎ বাংলাদেশ একটা গভীর সমস্যার মধ্যে আটকে গেছে। তো বাণিজ্য চুক্তি নিয়ে বলছিলাম, ঠিক এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের সেনাবাহিনী, আমাদের বিমান বাহিনী, তারাও বেশ নড়ে চড়ে বসেছে। সেনাবাহিনী এখন ড্রোন শনাক্তকরণ এবং জ্যামিং ডিভাইস কিনবে। সেনা মালঞ্চ, এটা হলো একটা কনভেনশন সেন্টার 3 তলা ঢাকা ক্যান্টনমেন্টে। এই সেনা মালঞ্চের ছাদে তারা জ্যামিং ডিভাইস বসাবে। তার মানে তারা দেখা যাচ্ছে যে তারা আধুনিক সমরাস্ত্রে সজ্জিত হয়ে তারা এক ধরনের যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশ কার সাথে যুদ্ধ করবে এটা আমার খুব জানতে ইচ্ছে করে। কিন্তু দেখা গেল যে এই যে ড্রোন যে বসাবে, এই জ্যামিং ডিভাইস বসাবে, এর জন্য চায়না থেকে প্রশিক্ষক এসেছে। 3 জন প্রশিক্ষক এসে তারা বাংলাদেশ সেনাবাহিনীর অনেককে ট্রেন আপ করেছে। আবার অ্যাট দ্য সেম টাইম আগামীকাল 2রা মে বাংলাদেশ বিমান বাহিনী পাকিস্তান বিমান বাহিনীর সাথে একটা সমঝোতা স্বাক্ষরে সই করবে, এমওইউ, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এ সই করবে। এর আন্ডারে পাকিস্তান এয়ারফোর্স বাংলাদেশ এয়ারফোর্সের পাইলট এবং টেকনিশিয়ানদের ট্রেন আপ করবে। এছাড়াও এই গতকাল 30শে এপ্রিল পাকিস্তানি সেনাবাহিনীর একটা দল আমাদের গাজীপুরে যে মেশিন টুলস ফ্যাক্টরি আছে সেইটা পরিদর্শনে গিয়েছে। অর্থাৎ পাকিস্তানের সাথে যে দহরম মহরমটা শুরু করে দিয়েছিল ইউনূস, সেটা এখনো 12ই ফেব্রুয়ারির মাধ্যমে নির্বাচিত যে সংসদ, সেই নির্বাচন নিয়ে আর কথা বলতে চাই না। সেই সন্ধ্যা রাতের ভোটে নির্বাচিত সংসদ, তারা এখন সেই পাকিস্তানের সাথে মহব্বতটা ইকুয়ালি চালিয়ে যাচ্ছে। তো বাংলাদেশের জন্য এখন প্রায়োরিটি কি? গোয়িং ব্যাক টু তারেক রহমান স্পিচ এগেইন, যে পপুলার ডিসিশন নেবেন না, আপনি রিয়েলিস্টিক ডিসিশন নেবেন। তো এটা আপনার রিয়েলিস্টিক ডিসিশন? বাংলাদেশটাকে আসলে আপনি বলেছিলেন টেক ব্যাক বাংলাদেশ, বাংলাদেশটাকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? সেই তলাবিহীন ঝুড়ি, সেই ফকিরের দেশ, যে পাকিস্তান নিজে খাইতে পারে না, সৌদি আরবে হজের সময় ভিক্ষা করতে যায়, সেই পাকিস্তানি কি আপনার গন্তব্য হয়েছে আজ? পাকিস্তানের চাইও অধপতিত হতে হবে আপনার বাংলাদেশে? স্বভাবতই এসব দেখে প্রশ্ন জাগে, বাংলাদেশটা আসলে কোথায় যাচ্ছে? এর থেকে উদ্ধারের পথ কি? প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। বাংলাদেশ
পারমাণবিক ক্লাবে যুক্ত হচ্ছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে এবং আওয়ামী লীগ একটা মেগা প্রজেক্ট নিয়ে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার বাংলাদেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে, একথা আমরা বহু আলোচনা করেছি। 1 টাকার জিনিস কত টাকায় ব্যয় করা হয়েছে সেই আলোচনাও আমরা করেছি। এগুলো অস্বীকার করবার কোনো সুযোগ নেই এবং এটা আমাদের পরিবেশকে কিভাবে বিপর্যস্ত করতে পারে, আমাদের অর্থনীতিকে কিভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, আমাদের কূটনৈতিক আবহে কী ধরনের পরিবর্তন আনতে পারে, সেগুলো নিয়ে আমরা অনেক কথা বলেছি। শেষ পর্যন্ত রূপপুরের সেই প্রকল্প আলোর মুখ দেখতে শুরু করেছে, অর্থাৎ তার বাস্তবায়ন প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশ একটা নতুন যুগে প্রবেশ করেছে। এটা বলা সহজ, কিন্তু এই নতুন যুগ আসলে কতটা আমাদের বাস্তবতার সঙ্গে খাপ খায় সেটাই এখন বড় প্রশ্ন। পাবনার রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে হাঁটতে শুরু করেছে। রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট শুধু একটা বিদ্যুৎ কেন্দ্র নয়, এটা এখন একটা প্রতীক, রাষ্ট্রের উচ্চাকাঙ্ক্ষা, রাজনৈতিক প্রচারণা, আন্তর্জাতিক নির্ভরতা এবং অর্থনৈতিক ঝুঁকির সম্মিলিত প্রতিচ্ছবি। এই প্রকল্পের সূচনা কিন্তু হঠাৎ করে নয়। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ পারমাণবিক বিদ্যুতের স্বপ্ন দেখেছে। 1960-এর দশকেই রূপপুরে পারমাণবিক কেন্দ্র স্থাপনের ধারণা উঠে আসে। এরপর বহু সরকার এসেছে, গেছে, পরিকল্পনা হয়েছে, আবার থেমেও গেছে। অবশেষে গত 1 দশকে এসে এই প্রকল্প বাস্তব রূপ পেতে শুরু করে। ফলে এটা কেবল একটা প্রযুক্তিগত অর্জন নয়, এটা একটা দীর্ঘ রাজনৈতিক যাত্রার ফল। 2026 সালের এপ্রিলের শেষ সপ্তাহে জ্বালানি লোডিং শুরু হওয়া ঘটনাটি নিঃসন্দেহে ঐতিহাসিক। এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বের সেই সীমিত সংখ্যক দেশের কাতারে দাঁড়ালো যারা পারমাণবিক বিদ্যুৎ ব্যবহার করতে যাচ্ছে। সরকার বলছে এটা দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে, বিদ্যুতের ঘাটতি কমাবে এবং দীর্ঘমেয়াদে আমদানি নির্ভর জ্বালানি থেকে মুক্তি দেবে। পরিকল্পনা অনুযায়ী প্রথম ইউনিট ধাপে ধাপে উৎপাদনে যাবে, এরপর পূর্ণ সক্ষমতায় পৌঁছতে কয়েক বছর সময় লাগবে। কিন্তু এখানেই বাস্তবতার সঙ্গে স্বপ্নের সংঘাত শুরু হয়। বাংলাদেশের বিদ্যুৎ খাতের একটা মৌলিক সমস্যা হলো আমরা চাহিদা ও সক্ষমতার মধ্যে একটা সমন্বয় বা সুসমন্বয় তৈরি করতে পারিনি। গত 1 দশকে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অনেক বেড়েছে, কিন্তু সেই অনুপাতে চাহিদা বাড়েনি। ফলে অনেক সময় উৎপাদন সক্ষমতা অব্যবহৃত থেকে যায়, আবার অন্যদিকে লোডশেডিংও দেখা যায়, যা মূলত ব্যবস্থাপনার ব্যর্থতার ইঙ্গিত দেয়। এই বাস্তবতায় রূপপুরের মতো একটা বড় প্রকল্প কতটা কার্যকর হবে সেটা একটা যৌক্তিক প্রশ্ন। রূপপুর প্রকল্পের মোট ব্যয় প্রায় 12 থেকে 13 বিলিয়ন ডলার, যার প্রায় 90%ই বিদেশি ঋণ, প্রধানত রাশিয়া থেকে। অর্থাৎ এটা শুধু একটা অবকাঠামো নয়, এটা একটা দীর্ঘমেয়াদী আর্থিক প্রতিশ্রুতি। এই ঋণের কিস্তি, সুদ এবং সংশ্লিষ্ট খরচ আগামী কয়েক দশক ধরে পরিশোধ করতে হবে। এর অর্থ রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুতের প্রকৃত মূল্য নির্ধারণ করা হবে শুধু উৎপাদন খরচ দিয়ে নয়, বরং ঋণের বোঝা হিসেবে করেও, অর্থাৎ ঋণের বোঝাটা হিসেব করেও। এখানে একটা বড় প্রশ্ন উঠে আসে, এই বিদ্যুৎ কি সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে, নাকি এটা একটা প্রেস্টিজ প্রজেক্ট হয়ে থাকবে যার খরচ শেষ পর্যন্ত ভোক্তার উপর চাপানো হবে। অতীত অভিজ্ঞতা বলছে বড় প্রকল্পগুলোর ক্ষেত্রে প্রাথমিক হিসাব প্রায় বাস্তবতার সঙ্গে মেলে না, ফলে বিদ্যুতের দাম বাড়ার ঝুঁকি অস্বীকার করা যায় না। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো প্রযুক্তিগত ও কৌশলগত নির্ভরতা। রূপপুর প্রকল্প সম্পূর্ণভাবে রাশিয়ার প্রযুক্তি, জ্বালানি সরবরাহ এবং কারিগরি সহায়তার উপর নির্ভরশীল। এর অর্থ শুধু নির্মাণ নয়, পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং এমনকি ব্যবহৃত জ্বালানির ব্যবস্থাপনাও বহুলাংশে বিদেশি অংশীদারের উপর নির্ভর করবে। এতে করে একটা নতুন ধরনের নির্ভরতা তৈরি হচ্ছে, যা কেবল অর্থনৈতিক নয়, ভূ রাজনৈতিকও। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় এই বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আন্তর্জাতিক রাজনীতি এখন আগের চেয়ে অনেক বেশি অনিশ্চিত। নিষেধাজ্ঞা, অর্থনৈতিক ব্লক
এবং শক্তিধর রাষ্ট্রগুলোর প্রতিযোগিতা, এসবের মধ্যে একটি বড় কৌশলগত প্রকল্পকে একটা নির্দিষ্ট দেশের সঙ্গে বেঁধে ফেলা কতটা বিচক্ষণ সিদ্ধান্ত তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। নিরাপত্তার বিষয়টি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারমাণবিক বিদ্যুৎ প্রযুক্তিগতভাবে উন্নত হলেও এর ঝুঁকি শূন্য নয়। একটা ছোট ভুলও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। যদিও কর্তৃপক্ষ বলছে আন্তর্জাতিক মান অনুযায়ী বহু স্তর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, তবুও প্রশ্ন থেকে যায় এই নিরাপত্তা ব্যবস্থাগুলো কি দীর্ঘমেয়াদে একই মান বজায় রাখতে পারবে? বিশেষ করে বাংলাদেশের মতো একটা দেশে যেখানে প্রশাসনিক দুর্বলতা, দুর্নীতি এবং জবাবদিহিতার অভাব নিয়ে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। আরেকটি বড় বাস্তবতা হলো মানব সম্পদ। একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার জন্য উচ্চ প্রশিক্ষিত এবং অভিজ্ঞ জনবল প্রয়োজন। এই দক্ষতা তৈরি করতে সময় লাগে এবং এটি একটি চলমান প্রক্রিয়া। বাংলাদেশ এই ক্ষেত্রে কিছু অগ্রগতি করেছে ঠিকই, কিন্তু সম্পূর্ণ স্বনির্ভর হতে এখনও অনেক পথ বাকি। পরিবেশগত দিকটিও উপেক্ষা করা যায় না। পারমাণবিক শক্তি কার্বন নিঃসরণ কমায়, যা জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে একটা ইতিবাচক দিক, কিন্তু এর বর্জ্য ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ। ব্যবহৃত পারমাণবিক জ্বালানি অত্যন্ত বিপজ্জনক এবং দীর্ঘ সময় ধরে নিরাপদে সংরক্ষণ করতে হয়। এই দায়িত্ব কিভাবে এবং কতটা দক্ষতার সঙ্গে পালন করা হবে সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই পুরো প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো রাজনৈতিক বয়ান। রূপপুরকে একটা জাতীয় অর্জন হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যা আংশিকভাবে সত্য, কিন্তু সমস্যাটা তখনই হয় যখন সমালোচনাকে অগ্রাহ্য করা হয় এবং প্রশ্ন তোলাকে অগ্রগতির বিরুদ্ধে অবস্থান হিসেবে দেখানো হয়। একটা গণতান্ত্রিক সমাজে বড় প্রকল্প নিয়ে প্রশ্ন তোলা অপরিহার্য, কারণ এগুলোর প্রভাব দীর্ঘমেয়াদী এবং বিস্তৃত। বাংলাদেশের জ্বালানি নীতির একটা বড় দুর্বলতা হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব। আমরা প্রায় তাৎক্ষণিক সমাধানের দিকে ঝুঁকি, যা পরে বড় সমস্যার সৃষ্টি করে। রূপপুর যদি সেই একই ধারার অংশ হয়ে যায় তাহলে এটি একটি মিসড অপরচুনিটি হয়ে দাঁড়াবে। আরও একটা বাস্তব দিক এখানে যুক্ত করা দরকার। বিদ্যুৎ খাতের আর্থিক শৃঙ্খলা। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন না হলেও অনেক ক্ষেত্রে ক্যাপাসিটি চার্জ দিতে হয়, যা রাষ্ট্রের জন্য একটা বড় আর্থিক চাপ তৈরি করেছে। রূপপুরের ক্ষেত্রে এমন পরিস্থিতি তৈরি হলে, অর্থাৎ উৎপাদন পুনর্মাত্রায় ব্যবহার না হলেও যদি ব্যয় বহাল থাকে, তাহলে সেটা অর্থনীতির উপর নতুন বোঝা হয়ে দাঁড়াতে পারে। একই সঙ্গে জাতীয় গ্রিডের সক্ষমতা, ট্রান্সমিশন অবকাঠামো এবং চাহিদা ব্যবস্থাপনার উন্নতি ছাড়া এই বিদ্যুৎ পুরোপুরি কাজে লাগানো কঠিন হবে। অর্থাৎ শুধু উৎপাদন বাড়ালেই সমস্যার সমাধান হয় না, সম্পূর্ণ সিস্টেমকে দক্ষ করতে হয়। তবে সব কিছুর পরেও এই প্রকল্পকে একেবারে নাকচ করে দেওয়া যায় না। এটি একটি সম্ভাবনা তৈরি করে, বিশেষ করে যদি এটি সঠিকভাবে পরিচালিত হয়, স্বচ্ছতা নিশ্চিত করা হয় এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার সঙ্গে সমন্বয় করা হয়। পারমাণবিক শক্তি বিশ্বব্যাপী আবার গুরুত্ব পাচ্ছে এবং বাংলাদেশ সেই ধারায় যুক্ত হয়েছে। এটা একটা ইতিবাচক দিক, কিন্তু বাস্তবতা হলো কোনো প্রযুক্তি বা প্রকল্প নিজে নিজে সফল হয় না। এর সাফল্য নির্ভর করে নীতি, পরিচালনা এবং জবাবদিহিতার উপর। রূপপুরও তার ব্যতিক্রম নয়। সবশেষে প্রশ্নটা খুবই সরল: আমরা কি এই প্রকল্পকে একটা কার্যকর সম্পদ হিসেবে গড়ে তুলতে পারবো, নাকি এটা কেবল একটা ব্যয়বহুল প্রতীক হয়ে থাকবে? রূপপুর আমাদের জন্য একটা আয়না, যেখানে আমরা আমাদের রাষ্ট্র পরিচালনার সক্ষমতা, অর্থনৈতিক বাস্তবতা এবং রাজনৈতিক সংস্কৃতিকে দেখতে পাবো। এটা আমাদের সামনে সুযোগও এনে দিয়েছে, আবার চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছে। বাংলাদেশ পারমাণবিক যুগে প্রবেশ করেছে, কিন্তু এই যাত্রা কতটা সফল হবে তা নির্ভর করছে আজ আমরা কী সিদ্ধান্ত নিচ্ছি তার উপর। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।